দিল্লিতে যে বিস্ফোরণ হয়ে গেল লালকেল্লার সামনে, তারপরে এই নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, বিভিন্ন জায়গায় রেড হচ্ছে, বহু লোক গ্রেপ্তার হচ্ছে, বহু সন্ত্রাসবাদী গ্রেপ্তার হচ্ছে, 13-14 জন লোক মারা গেছে, এই বলা হচ্ছে, ওই বলা হচ্ছে, সেই বলা হচ্ছে, পাকিস্তান করেছে, বাংলাদেশে বসে ছক হয়েছে। এগুলো তো সবই আমরা দেখছি। যেরকম একটা কথা আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে, তো চোর তো চুরি করে পালিয়ে গেছে, তারপরে যেগুলো হচ্ছে তখন কেন বুদ্ধি বাড়ে? দিল্লির যে বিস্ফোরণ, আমি এতদিন এইটা নিয়ে কিছু করিনি, কিন্তু একটা জায়গায় দেখছি আমি খামতি থেকে যাচ্ছে, যে এই জিনিসগুলো আপনাদের ভাবতে বলছি, যে সন্ত্রাসবাদীরা আগে আগে যাচ্ছে, আমাদের এনআইএ থেকে আরম্ভ করে আইবি টাইবি যা আছে তারা পেছন পেছন যাচ্ছে। এইটা আমাকে সব থেকে ভাবাচ্ছে বেশি। এত বড় বড় আমাদের ইন্টেলিজেন্স সংস্থা, এত ট্যালেন্টেড লোক, এত রকমের ইকুইপমেন্টস, এত এত হাজার হাজার টাকা তাদের স্যালারি, তাদের বিভিন্ন কমফোর্ট, তারপরে কেন আমরা পেছন পেছন যাচ্ছি? ইসরায়েলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, হামাস যে প্যারাগ্লাইডিং করে যখন চলে এসেছিল, এই একটা জায়গায় তাদের ল্যাবস ছিল, এইটুকু, যেটা তারা স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেনি তাদের ওই ফেন্সিং তোপকে কেউ আসতে পারে। তার ওইটুকু বাদ দিলে ইসরায়েলের কিন্তু মোসাদ বা অন্যান্য যেসব তাদের গোয়েন্দা দপ্তর আছে, তাদের কোনো খামতি দেখা যায় না, এবং তারা সবসময় সন্ত্রাসবাদীদের আগে আগে চলে। তাই তো হামাস, হিজবুল্লাহ থেকে আরম্ভ করে এই বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী সংগঠনগুলো, যারা পৃথিবী থেকে ইসরায়েলকে মুছে দিতে চায় এবং ইহুদি বলে কোনো জাতির অস্তিত্ব রাখতে চায় না, তাদেরকে এইভাবে দমন করে রাখতে পেরেছে। কিন্তু আমরা আগে আগে ওরা যাচ্ছে, পিছে পিছে আমরা যাচ্ছি, কেন আমাদের এই ইন্টেলিজেন্স ফেলিওরটা হচ্ছে? এইটা হচ্ছে আমাকে সব থেকে ভাবাচ্ছে। কারণ এইবারের যে ঘটনাটা ঘটেছে, এটা এই নয় যে পাকিস্তান থেকে কিছু জেহাদি ঢুকলো, তারা কাশ্মীরে লজিস্টিক সাপোর্ট পেলো, অন্য জায়গায় লজিস্টিক সাপোর্ট পেলো, তারপরে তারা চালালো AK-47 বা এটসেট্রা গ্রেনেড ফ্রেনেড, তারপরে কিছু লোক মারা গেল, তাদেরকে গুলি করে মারা হলো, যেগুলো আমরা দেখে থাকি। বা একটা নিয়ে গাড়ি নিয়ে এসে, মানে যেটাকে কার বোমা বলা হয়, সুইসাইড স্কোয়াড, তারা এসে ধুম করে একটা জায়গায় মারলো, ভেঙে গেল। এইবারের ঘটনাটা কিন্তু তা নয়। এই যে জেহাদি সন্ত্রাসবাদী হিসেবে এবারে আমরা যাদেরকে পাচ্ছি, জায়গাটা কিন্তু খুব ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে। কারণ পাকিস্তান বা অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনগুলো, যারা পৃথিবী থেকে হিন্দুদের, মুশরিকদের, মালাউনদের নাম ও নিশান মুছিয়ে দিতে চায়, যে এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত একজন মূর্তি পূজক হিন্দু বেঁচে থাকবে, এই পৃথিবী ততদিন দারুল ইসলাম হবে না। এই সংকল্প নিয়ে যারা নেমেছে, তারা দেখেছে শুধু এই কায়দায় ভারতকে দমানো যাবে না, নতুন কায়দা নিতে। এবং সেই কায়দাটা কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, লয়ার, এটসেট্রা এটসেট্রা, যারা সমাজের ট্যালেন্টেড পারসন এবং যাদের ওপর মানুষের কোনো রকম সন্দেহ আসে না, এদেরকে তারা জেহাদি মন্ত্রে দীক্ষিত করছে। কারণ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা এই যে রাষ্ট্রবাদী মুসলমান কথাটা ব্যবহার করি, এটাতে আমার বিরাট আপত্তি আছে। কেন না, দেশভাগের সময় প্রায় 95 কি তার বেশি সংখ্যক মানুষ মুসলমান বা পাকিস্তান সৃষ্টির জন্য ভোট দিয়েছিল। কিন্তু পাকিস্তান সৃষ্টির পরে তাদের একটা বিরাট অংশ এখানে থেকে গেছিল। জিন্না যখন বলেছিল এই পোকায় কাটা পাকিস্তান আমি চাই না, তখন মৌলানা আবুল কালাম আজাদ বলেছিল তুমি এইটা নিয়ে সন্তুষ্ট থাকো। কারণ মৌলানা আজাদের আরও হিডেন এজেন্ডা ছিল, সে যারা ভারতে থেকে গেছিল যে মুসলমান,
তাদেরকে সে বুঝিয়েছিল এইটাও আমাদের হবে। কাজে রাষ্ট্রবাদী মুসলমান কথাটা আমার খুব আপত্তি আছে। এক্সেপশনাল শব্দটা থাকবে, এক্সেপশন প্রুভস দ্য ট্রুথ, একটা কথা আছে। এক্সেপশনাল মানুষ থাকবে, আব্দুল কালাম আজাদ কি কাজী নজরুল ইসলাম, টিএমসি চাগলা, যার নাম আপনারা অনেকে জানেন না, সে কংগ্রেসই ছিল, হৃদায়তুল্লাহ, আরও মহারাষ্ট্রের একজন উর্দু কবি, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, এরকম এক্সেপশনাল পার্সন, আব্দুল হামিদ, এই ধরনের এক্সেপশনাল পার্সন সে থাকবে। কিন্তু তারা সেই জাতির বা সেই সেক্টের তারা কিন্তু মতবাদ কন্ট্রোল করে না। কাজে যারা সেই 2047 সালের আগে ভোট দিয়েছিল পাকিস্তান সৃষ্টির জন্য, তারা যখন 1947 সালের আগে পাকিস্তান সৃষ্টির পক্ষে ভোট দিয়েছিল, সেই যে মানুষগুলো যারা থেকে গেছিল তাদেরই অংশই হচ্ছে আজকের যে রিফর্ম জিহাদিকে আমরা দেখছি তাদের অংশ। বাইরে থেকে যারা এসে অ্যাকশন করছে সেটা তো আছে, সেটার মোকাবিলা করার মতো প্রস্তুতি আমাদের সেনাবাহিনী বা আমাদের ইন্টেলিজেন্স এখন অনেকটা সেই জায়গায় গেছে। কিন্তু এই যে ভেতর থেকে স্বয়ম্ভু যে এই যে সেকশন উঠে আসছে, তাকে আপনি কিভাবে রুখবেন? যেটা এতদিন কল্পনা করা যায়নি। বলা হতো কি গরিবত্বর জন্য তারা এইদিকে যাচ্ছে, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। হ্যাঁ, সত্যি বিপ্লব এনেছে, শিক্ষা তাদের চেতনা এনেছে, আর চেতনা তাদের বিপ্লব এনেছে। কি বিপ্লব? না ইসলামিক বিপ্লব। সেটা কি? ভারতকে দারুল ইসলাম বানাতে হবে, এবং সেই লক্ষ্যে তারা সম্পূর্ণ অন্যদিকে যাচ্ছে। ভাবতে পারেন রাইজিন বলে যে বিষ তারা তৈরি করছিল, গুজরাট এটিএস, ভাগ্য ভালো যে তাদের ধরতে পেরেছে। এইরকম রাইজিন বা জীবাণু যুদ্ধের বিভিন্ন উপকরণ বা কেমিক্যাল ওয়ারফেয়ারের বিভিন্ন উপকরণ এই ভারতবর্ষের বুকে কত জায়গায় কত এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সায়েন্টিস্ট তারা করছেন না। আপনি জানলেন কি করে? এই অংশটা এখন বুঝেছে যে AK-47 বা ওই নৌকা করে বন্দরের মধ্যে ঢুকে পড়ে আমরা ভারতকে, হিন্দুদেরকে ধ্বংস করতে পারবো না। তাই বিকল্প কোনো রাস্তা ধরতে হবে, এবং সেইটা কি? কেমিক্যাল ওয়ারফেয়ার, জীবাণু যুদ্ধ, এটসেট্রা এটসেট্রা। আমরা জানি রাশিয়ান, এই হাঙ্গেরির একজন ওই কমিউনিস্ট যখন ছিল, একজন রিবেল, একজন লিডারকে যারা কমিউনিজমের বিরোধিতা করেছিল, তাকে এই ধরনের কেজিবির লোকেরা ছড়িয়ে দিয়ে, ওই রাইজিনের মতো কোনো পয়জন ছড়িয়ে দিয়ে তাকে মেরে ফেলেছিল। এগুলো তো ইতিহাস। কাজেই ধরতে হবে এই জায়গাটায়। আজকে ভাবতে পারেন এই বাংলার বুকে মহিলা জাজ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। এই যে পরিবর্তন, এই যে পরিবর্তন, ভালোবেসে সে কোনো মুসলমানকে বিয়ে করা আলাদা কথা, কিন্তু বিয়ে করে ধর্ম পরিবর্তন করে, উপাধি পরিবর্তন করে পর্যন্ত সে ইসলামে চলে যাচ্ছে। এই যে জিনিসগুলো চলছে, আজকে ভাবতে পারেন 4টে ডাক্তার, তার মধ্যে একজন মহিলা ডাক্তার। আমরা মহিলাদের বলি তারা সংবেদনশীল হয় বেশি। সেই মহিলা ডাক্তার ছিল মেন হেড, সে আজকে এই খেলায় নেমেছে, মানুষ মারার খেলায়। কাদের মারা? হিন্দুদের মারা, মালাউনদের মারা, কাফেরকে মারা। পরিষ্কার তারা বলছে যে কাফেরকে মারতে হবে, এবং কাফেরকে যদি আমি মারি আমার জান্নাতে জায়গা হবে। এই মানসিকতায় এই মানুষগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমাদের গোয়েন্দা দপ্তরকে ওই ইসরায়েলের মোসাদ বা অন্যান্য তাদের যে সংগঠনগুলো তাদের মতো হতে হবে। অর্থাৎ পিছে পিছে গেলে হবে না, আগে তাদের গ্রেপ্তার করতে হবে। আজকে যদি ধরুন কেমিক্যাল ওয়ারফেয়ার হয়ে যায়, জীবাণু তারা ছড়িয়ে দেয়, খাবারের মধ্যে রাইজিন যদি প্রসাদের মধ্যে ছড়িয়ে দিত, কি হতো? লক্ষ লক্ষ মানুষ মারা যেত। আমার তো আশঙ্কা হয় একদিন আমরা দেখব সকালবেলা ঘুম থেকে উঠে কোনো জায়গা থেকে আমার এক আত্মীয় বিদেশ থেকে ফোন করছে, হ্যালো, তখন ওই যেরকম বলে না হ্যালো মোটো, তখন বলতে হ্যালো মোটো, আমি তো এখন জিহাদি। আপনি জিজ্ঞেস করবেন আমার আত্মীয়, তারা তো নেই, হিন্দুরা তো আর কেউ নেই,
হিন্দুরা, ভারতবর্ষের হিন্দুরা তো সব শুয়ে পড়েছে। এখন তো আমরা জেহাদিরা, ভারত এখন জেহাদি রাষ্ট্র হয়ে গেছে, ভারত এখন দারুল ইসলাম হয়ে গেছে। আর হিন্দু যত ছিল কেমিক্যাল ওয়ারফেয়ার আর জীবাণু যুদ্ধের মধ্যে দিয়ে আমরা তাদেরকে শেষ করে দিচ্ছি। আমার খুব আশঙ্কা, এবং ঘটনা হচ্ছে সেই দিকে যাচ্ছে, ঘটনা এখন সেই দিকে যাচ্ছে। সেই জন্য কোনো আপোষ, একটা আপোষ কিন্তু এই জাতিটাকে, এই দেশটাকে ধ্বংস করে দিতে পারে। কোনো জায়গায় কম্প্রোমাইজ করা চলবে না। আর সবথেকে বড় কথা, এই যে 3000 কেজি বিস্ফোরক আমাদের দেশে ঢুকলো, অ্যামোনিয়াম নাইট্রেট এবং অন্যান্য যে কোথা থেকে ঢুকলো? এটা সিকিউরিটি ল্যাবস ছাড়া ঢুকতে পারে না। সিকিউরিটি ল্যাবস এবং সিকিউরিটি ল্যাবস যারা হয়েছে তারা যে ওর মধ্যে ছিল না, তারা যে ওর পার্ট নয়, তারাও যে জিহাদি মন্ত্রে শিক্ষিত হয়নি বা অর্থের বিনিময়ে পারচেসড হয়নি, তার কি কোনো প্রমাণ আছে? তার কোনো প্রমাণ আছে বলতে পারবেন? তার কোনো প্রমাণ আছে কি? প্রশ্ন এইটাই। কাজেই আজকে আমরা এমন একটা সন্ধিক্ষণে এসে গেছি যে আমরা হিন্দুরা, আমরা মুশরিকরা, আমরা কাফেররা, আমরা যারা মূর্তি পূজক, তাদের অস্তিত্ব যাতে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায় তার জন্য এই জিহাদি মুসলিম সমাজ এবং তার সঙ্গে আমি বলবো যে খ্রিশ্চানদের যে ফাদার্সরা, তাদের একটা বিরাট অংশ তাকে মদত দিচ্ছে। কেন? তারা এই ভারতকে দুটো ভাগে ভাগ করে নিতে চায়। কিছুটা অঞ্চল খ্রিশ্চানদের অঞ্চলে থাকবে আর বাকিটা ভারত ইসলামের আন্ডারে থাকবে। কেন? মুসলমানরা জানে যে এই মুহূর্তে খ্রিস্টান যদি তাদের ভাই, তাদের জ্ঞাতি ভাই, কাজেই তারা আপোষে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। বা মুসলমানরা বোঝে যে এই মুহূর্তে আমি খ্রিস্টানদের সঙ্গে পারবো না, তাই তারা আপোষ করে নিতে পারে। কিন্তু মূর্তি পূজক হিন্দুদের সাথে তারা কোনোদিন করবে না। কাজেই আজকের যে লড়াই, এটা কিন্তু বোমা, বন্দুক, পিস্তল, AK-47 লড়াই নয়। মনে রাখতে হবে এখন লড়াইয়ে নামছে কারা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে প্রযুক্তিবিদ, কম্পিউটারে যারা মাস্টার, এই ধরনের যারা জিহাদি মন্ত্রে দীক্ষিত হচ্ছে আন্তর্জাতিকভাবে তাদের, এবং এই যে আন্তর্জাতিক একটা ফান্ডিং বা আন্তর্জাতিক ট্রাস্ট ভারতের বুকে চলছে, যে একদিন সকালবেলা উঠে আমাদের শুনতে হবে ওই হ্যালো মোটোর মতো যে হ্যালো এখানে তো আর এ নেই, হিন্দু নেই, ফিনিশড, অল ফিনিশড। সেই জন্য বন্ধু, কিন্তু লড়াইটা একটা অন্য মাত্রায় চলে যাচ্ছে। কাজেই আমাদের যে এই সংগঠনগুলো, ডিটেকটিভ মানে গোয়েন্দা দপ্তর, তাদেরকে এই ভাবনাটা ভেবে এগোতে হবে যে আজকের যুদ্ধ AK-47 যুদ্ধ নয়, আজকের যুদ্ধ কেমিক্যাল যুদ্ধ, এর ওয়ারফেয়ার। হ্যাঁ, আজকে আরেকটা জিনিস দেখুন, এই 1997 সালে আলফালা কলেজ হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল। কখন? তারা কংগ্রেস আমল। 2014 এটা ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠা পায়। আমি জানি না তখন খাট্টার সাহেব প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন কিনা। ঠিক করে তারা চান্স পায়। একজন জাভেদ সিদ্দিকী, তার ইতিহাস কি দেখা হয়েছে? এখানে যে 400-450 কোটি টাকা পাওয়া গেল, ইডি ধরলো, এগুলো যে বাইরে থেকে ফান্ডিং হয়ে আসছিল বা এখানকার বিভিন্ন জিহাদি সংগঠন ফান্ডিং করছিল, এটা কি তারা জানে না? এখানে যারা জিহাদি মনোভাবাপন্ন সম্পন্ন মানুষ, তাদের ছেলে মেয়েদের এখানে তাদেরকে ভর্তি করা হচ্ছে, এবং এরা পড়তে যাচ্ছে কোথায়? বাংলাদেশে ডাক্তারি পড়তে যাচ্ছে, চীনে ডাক্তারি পড়তে যাচ্ছে। এর কোনো ফলো আপ নেই। এখানে আসলো, পরীক্ষা দিল, পাশ করলো, হয়ে গেল, এবং সেই পাশটাও হয়তো অনেক সময় পয়সা দিয়ে হয়ে যাচ্ছে। কাজে এই যে একটা জিহাদি চক্র, এই যে একটা বেহাদি চক্র, একে যদি ধ্বংস করতে হয় আর নিজেদের বেঁচে থাকতে হবে, তাহলে জিরো টলারেন্স। সেরকম চাণক্য প্রতি রাত্রে তার গুপ্তচরদের পাঠাতেন বিভিন্ন জায়গায়, কোথায় চন্দ্রগুপ্তের বিরুদ্ধে, সম্রাট চন্দ্রগুপ্তের বিরুদ্ধে কনস্পিরেসি চলছে, এবং পরবর্তীকালে গুপ্ত ঘাতক দিয়ে তাদের মেরে ফেলতেন। এটা চন্দ্রগুপ্তের উদাহরণ। আজকে ওই চন্দ্রগুপ্ত থাকতো না যদি চাণক্য না থাকতো, এবং চাণক্য যদি এই নীতি না নিতেন, জিরো টলারেন্স, ঠিক সেই একই নীতি আমাদের নিতে হবে, জিরো টলারেন্স। হয় বাঁচবো নয় মরবো,
সেখানে এই কনস্পিরেসি চলছে, নীরবে সেগুলোকে করে দিতে হবে, কেউ জানতে পারবে না, সেগুলোকে ফিনিশ করে দিতে হবে। সব কিছু ওই প্রচারের আনার দরকার নেই। দেশ রক্ষার আন্দোলন, দেশ রক্ষার ব্যাপার সবসময় প্রচারের দরকার নেই, সবসময় নিজের ক্রেডিট দেওয়ার দরকার নেই। কাজেই এর মতো দধিচির মতো ওইরকমভাবে দরকার হলে প্রাণত্যাগ করতে হবে একে বাঁচাবার জন্য। তাই বলি বন্ধু, এ লড়াই কিন্তু অনেক ভয়াবহ লড়াই, আর এই লড়াই হচ্ছে আমাদের হিন্দুদের অস্তিত্ব এবং বাঁচার লড়াই। তাই আমাদের শপথ নিতে হবে, এ লড়াই জিততে হবে, এ লড়াই জিততে হবে, যে কোনো মূল্যে আমাদের জিততে হবে। দুনিয়া কি বলল তাতে কিছু যায় আসে না, দুনিয়া কি বলল তাতে কিছু যায় আসে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।